সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফ্রন্টলাইনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আর একজন ব্যবসায়ী। পরিচয় করে দেই, অধ্যাপক পারভেজ করিম আব্বাসী, সবাই তাকে চেনেন, আন্তর্জাতিক ঘটনা প্রবাহ নিয়ে বিশ্লেষণ করেন। আর শেখ মোহাম্মদ ডানিয়েল, বিশিষ্ট ব্যবসায়ী। দুজনকে স্বাগত জানাচ্ছি। আজকে সাবজেক্ট অবশ্য অর্থনীতির চালচিত্র। কি দেখছি আমরা? ওনাকে দিয়ে শুরু করলে ভালো হতো না কেন? আপনি তো অর্থনীতি পড়ান। জি 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 দেখুন, আমি এখন আপাতত যদি বলি, আজকের পেপারে যদি আপনি চোখ বোলান, আমাদের বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের কিছু তথ্য বের হয়েছে। কেন এখন একটা জিনিস, যেটা একটা ভালো আমাদের যে প্রাপ্তি হয়েছে, যে হাসিনা সরকারের পতন হওয়ার পর, যে একটি তথ্যর যে এখানে হচ্ছে জেনুইন তথ্য পাচ্ছি নাকি না, যে এটা কি বিশ্বাসযোগ্য তথ্য নাকি না, এটার এই সংখ্যাটা কিছুটা হলে কমেছে। তো আমাদের এই দুটো আমাদের একটা আমি বলবো হচ্ছে যে পজিটিভ অ্যাচিভমেন্ট, বা এটা হচ্ছে প্রাপ্তির দিকে হচ্ছে। একটা হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার জানুয়ারি থেকে মার্চ কোয়ার্টারে এটা হচ্ছে 4.86% মতো হয়েছে, যেটা হচ্ছে বিগত প্রায় 2.5 বছরের কাছাকাছি বা 7 কোয়ার্টার্সের মতো এটা হচ্ছে যে সবচেয়ে আমি বলবো হচ্ছে কুইকেস্ট গ্রোথ। তার মানে হচ্ছে অর্থনীতি আস্তে আস্তে একটু হলেও মোড় ঘুরে দাঁড়াচ্ছে। এবং তার সাথে সাথে মানে কলকারখানার যে এখানে উৎপাদন গড়ে এটা হচ্ছে প্রায় 2% মতো বেড়েছে, প্রায় 2.5% মতো বেড়েছে। এবং আপনার সার্ভিস সেক্টর এক্সপ্যান্ড করেছে। শুধু একটাই সমস্যা, যে কৃষি খাতের উৎপাদনটা একটু হলে কমেছে। আর একটা স্বস্তির বিষয় হচ্ছে যে আপনার মূল্যস্ফীতি যেটা আছে, এই প্রথমবার এই আপনার 27 মাসে আপনার 9% নিচে নেমে আসছে। এবং এটা হচ্ছে যে আপনি যদি আমরা এখানে দেখি, 8.48% আছে। এবং খাদ্য মূল্যস্ফীতি বা ফুড ইনফ্লেশন যেটা বলি, নন ফুড ইনফ্লেশন দুটোই কমে আসে। তো একটু হলেও আমাদের যে মধ্যম আয়ের লোকগুলো এবং আমরা যে মধ্যবিত্ত যারা আছে বা নিম্ন আয়ের লোকরা, তাদের সাময়িকভাবে হচ্ছে স্বস্তি পাচ্ছে। কিন্তু সামষ্টিক অর্থনীতিকে অন্যান্য বিচার যেগুলো আছে, যেমন দেখুন হচ্ছে যে আপনার দেশি বিনিয়োগের আপনার যে এখানে যে আপনি যদি বিচার আপনি যদি করেন, তবে এটার জন্য আপনি যদি দেখেন গ্রস ডোমেস্টিক ক্যাপিটাল ফরমেশন ইন্ডিকেটার্সগুলো ধরেন, বা বিদেশি বিনিয়োগ ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট হচ্ছে, বা হচ্ছে আপনার কর্মসংস্থান কতটুকু বাড়ছে, এই তিনটাতে কিন্তু হচ্ছে আমরা দেখছি হচ্ছে যে তেমন একটা আশার কিছু আমরা এখানে পাচ্ছি না। তো কেন এই দুটো এখানে সাংঘর্ষিকভাবে হয়েছে? এবং তার সাথে সাথে হচ্ছে IMF এর কাছে আমরা লোন নিচ্ছি, লোন নেওয়াতে এবং কিছু হচ্ছে যে আমাদের টাকার যে এখানে এক্সচেঞ্জ রেটটা ফ্লোট করাতে যেটা হচ্ছে আমাদের হচ্ছে যে টাকার ক্রমাগত অবমূল্যায়ন ওটা কমে গেছে। তার জন্য মূল্যস্ফীতি কিছুটা হলেও করেছে, রিজার্ভটাকে স্টেবিলাইজ হয়েছে। এবং IMF এর 4th আর 5th ট্রান্সের যে লোনটা এটা রিলিজ করাতে বাংলাদেশে অর্থনৈতিক ভবিষ্যতে নিয়ে সাময়িক সংখ্যাটা একটু এটা দূরীভূত হয়েছে। দিস আর অল গুড। একটাই কথা হচ্ছে যে অর্থনৈতিক চাকা ঘুরলো কেন? এখন এটার অনেক কিছু অ্যানালাইসিস হতে পারে। তো একটি অ্যানালাইসিস হচ্ছে যে যে বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর, ওনাকে আপনি আর যাই না হোক, অ্যাটলিস্ট উনি টেক্সটবুক কেসে, মানে টেক্সটবুকভাবে যেভাবে পুঁথিগতভাবে যেটা অ্যাপ্রোচ করা যায়, আমি টাকা ছাপাবো না, যেটা আগে যে মানি প্রিন্টিং হতো, এবং নন পারফর্মিং লোনস যেটা আমাদের 20% মতো আছে, ওটাকে হচ্ছে উনি এটাকে কন্ট্রোল করার চেষ্টা করেছে। এটা হচ্ছে একদিকে ভালো। আর আরেক দিকে হচ্ছে যে আপনার এখানে বলবেন হচ্ছে যে রাজনৈতিক নির্বাচনের যত এখানে আপনার যে আগের মাসে যেখানে হচ্ছে আপনাদের লন্ডনের যে নির্বাচনটা হলো, এটার জন্য হচ্ছে ব্যবসায়ী মহলে যেটা আছে, দেশি ব্যবসায়ী এবং বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে বা সম্ভাব্য বিনিয়োগকারীর মধ্যে কিছুটা আশার সঞ্চার করেছে। তার জন্য এখন আপনি দেখবেন যে অর্থনৈতিক গতিটা আগে যেমন স্লোতো ছিল, এখন হচ্ছে যে এখন একটু এটার মধ্যে এখানে ওই মন্দা ভাবটা আস্তে আস্তে কাটছে। যত নির্বাচনে আপনার যে ইলেকশন কমিশন যত এখানে সুনির্দিষ্ট রোড ম্যাপ দিবে এখানে, তখন দেখবেন যে অর্থনীতি এখানে হচ্ছে এই মন্দাটা আরো তাড়াতাড়ি কাটবে। ফরেন ইনভেস্টমেন্ট তো একদমই হচ্ছে না। এটা আমি আপনার মোটিভে আপনার প্রোগ্রামে আগেও বলেছি, এখানে বা অন্যান্য টক শো চ্যানেলে বলেছি। আপনি আগে ভাইয়ের সাথে কথা হচ্ছিল, উনি বলবেন একটা ভালো একটা ইনভেস্টমেন্ট সামিট করা হয়েছিল। এটা বাংলাদেশে আমি সবসময় বলি যে এটা PR করা, যেখানে অ্যাডভার্টাইজ করা, এটা ভালো জিনিস। কিন্তু আপনি যে এই সেন্সিটাইজেশন করলেন, এবং এটা তো করদাতার টাকা থেকে, আপনার করদাতার টাকা দিয়ে, এটার প্রাপ্তিটা কি? আমাদের কস্ট বেনিফিট অ্যানালাইসিস করতে হবে। বিদেশি বিনিয়োগকারীরা তো বোকা নয়, ওরা তো আবেগপ্রবণ নয়, ওরা খুব হার্ড ক্যালকুলাস করে, অবশ্যই করবে। ওরা বিদেশে যখন বিনিয়োগ করবে, ওরা দেখবে যে আপনার যে ভৌত অবকাঠামো
গত যে এখানে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার যেগুলো আছে ওগুলো কি পর্যাপ্তভাবে আছে নাকি, আপনার রোডস ব্রিজেস, আপনার ইলেকট্রিসিটি পর্যাপ্ত আছে নাকি, আপনার গ্যাসের কি পর্যাপ্ত এখানে সাপ্লাই করা আছে নাকি, আপনার কি দুর্নীতি এখানে কি সহনীয় মাত্রায় আছে নাকি না, আপনাকে কি বারবার কি বিউরোক্রেটিক রেড টেপিজম, একটা জিনিস আমি মুখে বললাম ওয়ান স্টপ সার্ভিস, কিন্তু আপনাকে হচ্ছে আমি মাসের পর মাস ঘুরালাম। তো এবং তার সাথে সাথে হচ্ছে যদি আপনার ঘন ঘন শ্রমিক অসন্তোষ হয়, বা হচ্ছে যে আপনার ট্রেড ইউনিয়নের সমস্যা হয়, বা পলিটিক্যাল আনসার্টিনিটি হয়, এবং ক্ষমতায় কে কতদিন আছে এটা নিয়ে আমি নিশ্চিত না, তাহলে ওরা কেন বিনিয়োগ করবে? অনেক ধন্যবাদ আপনাকে। ব্যবসায়িক দৃষ্টিতে কি আপনারা কি দেখছেন? আমি ফার্স্ট অফ অল পারভেজ ভাইয়ের সাথে একমত। কয়েকটা উনি খুবই ইন্টারেস্টিং পয়েন্ট বলেছেন, স্পেশালি ইনভেস্টমেন্ট সামিটের কথা যেটা বলেছেন। এটা নিয়ে আমাদের কিছুদিন আগে প্রাক্তন বিজেপি প্রেসিডেন্ট পারভেজ আঙ্কেল উনিও কিন্তু একটা কথা সিমিলার বলেছেন, যে আপনি দেশের ফ্যাক্টরিকে এখনো গ্যাস দিতে পারছেন না, আপনি বিদেশি বিনিয়োগ যদি আনেনও কি দিবেন। তো আসলে কিন্তু প্রশ্নটা তাই, উনি যে কথাটা বললেন যে একটা ইনফ্রাস্ট্রাকচার দেখবে, একটা বিদেশি বিনিয়োগ যখন করার আগে সে দেখবে যে ইনফ্রাস্ট্রাকচার কি আছে, কানেক্টিভিটি কিরকম আছে, সাথে আপনার গ্যাস পাচ্ছে কিনা, ইলেকট্রিসিটি পাচ্ছে কিনা, অন টাইম পাচ্ছে কিনা। শুধু পেলে তো হবে না। আমরা কিন্তু বেঙ্গলি জাতি, কিন্তু আমরা কিন্তু খুব মজার জাতি, আমাদের কাছে কোনো কিছু না থাকলেও কিন্তু আমরা কাজ চালাই নি, আমরা বলি এটাকে ম্যানেজ করে নিয়ে। হ্যাঁ, যে ফ্যাক্টরিতে কারেন্ট নাই, অসুবিধা নাই, জেনারেটর চালাই নিলাম, ডিজেল নাই, আনাই নিলাম, কোনো না কোনো একটা মেকানিজম দিয়ে আমি কিন্তু কাজটা করে হলো, আমার কিন্তু অন টাইম ডেলিভারি যেতেই হবে নো ম্যাটার হোয়াট। কিন্তু সবাই তো আর একই রকম না। যখন একজন বিনিয়োগ করতে আসবে দেশে, এই যে আনসার্টেনটিটা আছে, সব কিছু যদি আপনি চিন্তা করেন, সব থেকে বড় তিনটা প্রবলেম এখানে। আমি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বলছি আপনাকে। আমি গত বছর একটা চাইনিজ ইনভেস্টরকে দেশে এনেছি, ইনভেস্টমেন্ট করেছে তারা অ্যাপ্রক্সিমেটলি $5 মিলিয়ন মতো। তারা টাকা দেশে নিয়ে এসছে, তাদের নিবন্ধন করতে 6 মাস লেগেছে, এবং আপনার বন্ডের লাইসেন্স এখনো পায়নি। তো এখন দেখা যাবে যে তারা আলটিমেটলি যখন অপারেশনে যাবে, যেতে যেতে ইনভেস্টমেন্ট করার পরে প্রায় 1 থেকে 1.5 বছর লেগে যাচ্ছে। এই যে 1 থেকে 1.5 বছর তার সময়, তার টাকা পড়ে আছে, এটা কিন্তু একটা ভ্যালু আছে। উই ডোন্ট টেন্ড টু রেসপেক্ট দ্যাট। আপনার যতক্ষণ পর্যন্ত বিউরোক্রেসি হার্ডলসগুলি সরবে না, যেটা ভাই বললেন যে আপনি সামিট করলেন, সামিটে বললেন ওয়ান স্টপ সলিউশন, বাট ওয়ার ইজ দিস ওয়ান স্টপ সলিউশন? আমি ওয়ান স্টপ সলিউশনে যদি অ্যাপ্লাই করি, কিন্তু ওটা যদি খালি দেখায় লোডিং, বা খালি দেখায় যে ইন প্রগ্রেস অর ইন প্রসেস, এই স্ট্যাটাসে রয়ে গেল, আলটিমেটলি ইউ উইল হ্যাভ টু সেন্ড ইউর কমার্শিয়াল গাই টু দ্যাট অফিস। তারপর ঠিকই ঘুরে ঘুরে ওই দফতরে দফতরে, টেবিলে টেবিলে গিয়ে যেভাবে আগে করতাম ওইভাবে করে করতে হচ্ছে। সো হোয়াটস দ্য পয়েন্ট? ইটস জাস্ট উইন্ডো ড্রেসিং। So ultimately, unless we have a very serious discussion, আমরা রিফর্মের কথা কিন্তু অনেকবার শুনেছি, ভালো কথা শুনেছি, রিফর্ম হওয়া দরকার দেশে, কিন্তু বিউরোক্রেসিকে রিফর্ম করার ব্যাপারে আজ পর্যন্ত কেউ কিন্তু কথা বলেনি। সো ইট মেক্স মি ওয়ান্ডার হাউ পাওয়ারফুল দ্য বিউরোক্রেসি ইজ ইন বাংলাদেশ। এবং যতক্ষণ পর্যন্ত আপনি বিউরোক্রেসিকে রিফর্ম করবেন না, যতক্ষণ পর্যন্ত সিম্পলিফিকেশন করবেন না, আপনি দেখেন করাপশন, আমরা চ্যাম্পিয়ন ছিলাম, করাপশন আপনি কমাইতে হয়তো পারবেন, কিন্তু ইজ অফ ডুইং বিজনেস এটা আপনি কোনোভাবে কমাইতে পারছেন না। আপনার when you compare the democracy index of various countries, Bangladesh is doing much better than many other places. কিন্তু ease of doing business, we are the worst. আফগানিস্তানে ব্যবসা করা ইজি, আফগানিস্তানে গিয়ে আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন ইজিয়ার, আর আপনি যে বিদেশি বিনিয়োগ আনবেন বাংলাদেশ থেকে, তারা তাদের পুঁজি ইনভেস্ট করার পরে তো একটা প্রফিট করবে, প্রফিটটা তো নিয়ে যাবে, নিয়ে যাওয়ার যে পলিসি ওইটাই তো এখন পর্যন্ত ঠিক হয়নি। তো এই জিনিসগুলি যতক্ষণ পর্যন্ত ঠিক হবে না, বিদেশি বিনিয়োগকারী তো আসবে না। আমার যেটা ধারণা এখন এই মুহূর্তে যে অ্যাটমসফিয়ার, বাংলাদেশেও কিন্তু বিনিয়োগকারীরা খুবই টেনশনে আছে, খুবই দি এনভায়রনমেন্ট ইজ নট সুটেবল ফর বিজনেস। কেউ নতুন ইনভেস্টমেন্ট করছে না। আপনি দেখেন প্রথমবারের মতো আমরা পরপর 4টা কোয়ার্টার ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্ট কমেছে, ডিক্লাইন করেছে। দিস ইজ ডেঞ্জারাস। আমি ভাইয়ের সাথে একটু আগে কথা বলছিলাম, আমরা তো ক্যাপিটাল মেশিনারি বানাই না, আমরা এটার উপর কেন ট্যাক্স রাখি? আমার যেই ইন্ডাস্ট্রি আমি করছি ওই ইন্ডাস্ট্রিকে আপনি প্রোটেক্ট করেন, কোনো সমস্যা নেই। যে ইন্ডাস্ট্রি আমার নাই এখনো, ওই ইন্ডাস্ট্রির আইটেম তো আপনাকে আনতে হবে, ক্যাপিটাল মেশিনারি আপনাকে আনতে হবে। তো ওই সব জায়গায় আপনি এখন নেগেটিভ ট্রেন্ড মানে হচ্ছে মানুষ কনফিডেন্ট না। এখানে প্রশ্ন উঠতে পারে যে মূল সমস্যাটা কি? আসলে মূল সমস্যা হচ্ছে আমরা অ্যাডহক বেসিসে পলিসি করি দেশে। আপনি এখন যদি বাংলাদেশ ব্যাংকের সুনাম শুনে থাকেন, ইট ইজ বিকজ যেটা পলিসি নিয়েছেন যে না আমরা কোয়ান্টিটেটিভ ইজিং এর দিকে যাব না, আমরা টাকা ছাপবো না, এটা বলেছে এবং ওটা করেছে।
কিন্তু আপনি যখন পলিসির ক্ষেত্রে আপনি 50 রকমের সার্কুলার দিবেন, আপনি এনবিআর যদি দেখেন এনবিআর এর 50 রকমের সার্কুলার আছে যে কোনো একটা বিষয় নিয়ে, এটা বুঝতে গেলে তো আমরা তো সাধারণ ব্যবসায়িক, আমরা তো ইন্টেলেকচুয়ালস না ওনাদের মতো, আমরা তো সিভিল সার্ভেন্ট না, তো আমরা এটা বুঝি না। যখন বুঝি না তখন আমাদেরকে আটকে ফেলে, আটকানোর পরে তখনই তো আপনার আনহোলি অ্যালায়েন্সটা ক্রিয়েট হচ্ছে। তো যতক্ষণ পর্যন্ত সিম্পলিফিকেশন অফ ল হবে না, ইজ অফ ডুইং বিজনেসের মেন্টালিটি নিয়ে আপনার পলিসি ডেভেলপ করবে না, ততক্ষণ পর্যন্ত ব্যবসায়িকরা কনফিডেন্স পাবে না টু ডু বিজনেস। That to me is the greatest challenge, because আমরা in nature we have entrepreneurial skills বা একটা স্পিরিট আছে আপনি যদি আপনার ড্রাইভারের সাথে কথা বলেন, তাকে যদি জিজ্ঞেস করেন ওর স্বপ্ন কি, ওর স্বপ্ন এটা না যে ওর ছেলে বিসিএস পাস করে সরকারি চাকরি পাবে, কারণ ওটা জানে ভেরি ডিফিকাল্ট। ওর স্বপ্ন ওর ছেলে নর্থ সাউথে পড়াশোনা করবে, করে সে একটা ভালো চাকরি করবে বা একটা ব্যবসা করবে। দ্বিতীয় কথাই বলে যদি ভালো চাকরি না পায় ব্যবসা করবে। কিন্তু যখন ব্যবসায় আসে তখন বোঝা যায় যে আসলে কতটা ডিফিকাল্ট। বাংলাদেশে ব্যবসা করা মানে প্রত্যেকটা সময় ব্যাংক আপনাকে চোর ভাবে, ট্যাক্স অথরিটি আপনাকে চোর ভাবে, দুদক আপনাকে চোর ভাবেই, আপনাকে এমন কোনো সরকারি অথরিটি নেই যে আপনাকে প্রথমে চোর ভাবে না, আপনাকে প্রমাণ দিতে হবে আপনি চোর না, আপনি ভালো মানুষ। সো একটা কথা শুনতাম ছোটবেলার থেকে যে ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি, বাট বড় হওয়ার পরে বুঝলাম যে ইউ আর ইনোসেন্ট after you prove yourself to be innocent, নাহলে you are guilty in the eyes of the government. অনেক ধন্যবাদ প্রফেসর আব্বাসী। আপনি নিশ্চয়ই জানেন যে একদিকে গার্মেন্টস বন্ধ হচ্ছে, কলকারখানা বন্ধ হচ্ছে, লক্ষ লক্ষ বেকার এই মুহূর্তে বোধহয় 27 বা 28 লাখ লোক বেকার আছে, তারা শিক্ষিত বেকার। জি। তো এই অবস্থার মধ্যে অর্থনীতির চাকা ঘুরছে আমরা বলছি, এটা কিভাবে? এটা হচ্ছে 3টি কারণ। এক হচ্ছে যেটা শুনলে সবাই হাসবেন, যখন কোনো কিছু আমরা এক্সপ্লেনেশন পাই না বলে আল্লাহর রহমত। এক হচ্ছে আল্লাহর রহমত, আপনি যদি আস্তিক হন তাহলে বিশ্বাস করুন আমার মতো আল্লাহর রহমত। আরেকটা জিনিস হচ্ছে যে ছোট একটি দেশে মানে ভৌগোলিক অর্থে এত ঘনবসতিপূর্ণ জায়গায় হলে একজনের সাথে, আমি যেটা সবসময় ক্লাসেও বলি, কাঁধে ঘষা দিলেও একটা ব্যবসার ট্রানজাকশন হয়ে যায়। তো আমাদের দেশটা হচ্ছে একটা সুবিধা হচ্ছে যে আমাদের দেশে কিন্তু অর্থনৈতিক প্রবৃদ্ধি হয় ইন স্পাইট অফ দ্য গভর্নমেন্ট। রাইট। এটা কিন্তু আপনি দেখুন এখানে এটা হচ্ছে আমাদের সাধারণ মানুষ থেকে তো আমাদের ভাইরা ব্যবসায়ী আসে, পৃথক কেউ নন। এখানে হচ্ছে সাধারণ মানুষের একটা হচ্ছে রেজিলিয়েন্স আছে, এটা এদের ধৈর্য আছে, ওদের সহনশীলতা আছে এবং উদ্ভাবন ক্ষমতা আছে। এবং যেহেতু এখানে হচ্ছে যে আমি এখানে খুব ছোট করে বলবো, বাট যেহেতু এখানে হচ্ছে যে এটা হচ্ছে যে এখানে হচ্ছে ফুল অফ হচ্ছে ন্যাচারাল ক্যালামিটিস, এবং এখানে ন্যাচারাল ক্যালামিটিসের থেকে সার্ভাইভ করার জন্য ঝড় বৃষ্টি বন্যা মানুষের একটা এন্টারপ্রাইজিং স্কিল আসে। এবং সে আগে থেকে না 1000 বছর ধরে 1400 বছর থেকে এখানে এই বাংলায় অঞ্চলটা, স্পেশালি পূর্ববঙ্গ যেটা এখানে আমাদের বাংলাদেশ, এখানকার লোকরা খুব এন্টারপ্রাইজিং। কিন্তু ওইটার বাদ দিয়ে যদি আপনি বলেন, দুটো জিনিস আছে যেটা আমরা বেঁচে যাই। এক হচ্ছে এটা হচ্ছে যে পুরোপুরি আমাদের এটা বলবো যে এটা রহমত, এটা হচ্ছে রেডিমেড গার্মেন্টস। কারণ রেডিমেড গার্মেন্টসে ভ্যালু এডিশন কম হতে পারে, তো রেডিমেড গার্মেন্টসে অনেক লোকের কর্মসংস্থান হয় প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে। কারণ ওর সাথে আপনার আছে ট্রান্সপোর্টেশন, ইন্স্যুরেন্স, লজিস্টিক্স। তো আপনার 45 থেকে 50 বিলিয়ন ডলারের মতো আপনি ধরে রাখেন যে আগে এখানে আপনার 50 বিলিয়ন ডলার হচ্ছে ডিরেক্ট এখানে হচ্ছে রেডিমেড গার্মেন্টস, এখানে হচ্ছে আমাদের রপ্তানি। আর 2 হচ্ছে যে আমাদের প্রবাসী শ্রমিক যাদেরকে আমরা হেয় করি, আমরা ওদেরকে যথাযথ মূল্যায়ন করি না। মুখে অনেক কথা বলতে পারি, কিন্তু এয়ারপোর্টে ওদেরকে দিয়ে আমরা ওদেরকে অপমান করি, ওদেরকে মারি, এবং ওগুলো ভিডিও আমরা দেখেছি। ওদের প্রত্যেক বছরে আপনার হচ্ছে 26 থেকে 27 বিলিয়ন ডলার অফিসিয়ালি পাঠায়, এবং হুন্ডি সিস্টেম থেকে আপনি আরো ধরে রাখেন আরো 10 থেকে 13 বিলিয়ন ডলার। সো আপনার 40 বিলিয়ন ডলার চলে আসে রেমিটেন্স থেকে। কিন্তু আমাদের যতটুকু পোটেনশিয়াল আছে, এই পোটেনশিয়ালটা কিন্তু আমরা এক্সস্ট করে ফেলছি। রেডিমেড গার্মেন্টসে কিন্তু আমরা হচ্ছে যে আমাদের যে স্কিল লেবার, দক্ষ শ্রমিক কিন্তু হচ্ছে কম মজুরি দিয়ে আছে, ওটার কিন্তু আস্তে আস্তে আমরা এক্সস্টেড হয়ে যাচ্ছে। এলডিসি গ্র্যাজুয়েশন বলুন, তারপরে ইউএসএ যে ট্যারিফ পলিসি নতুন শুরু হয়ে গেছে, চায়নার যে আপনার যদি ইনভেস্টমেন্ট থাকে তার উপর হচ্ছে শুল্ক বেড়ে যাবে, চায়না +1 স্ট্র্যাটেজি, এবং তার সাথে সাথে হিউম্যান রাইটস এবং হচ্ছে লেবার রাইটস, শ্রমিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, এগুলো হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন যেগুলো বেশি মাথা ব্যথা, বা জাপানে বেশি মাথা ব্যথা। তো এখন আমরা কিন্তু এইগুলোকে ডিল করতে হচ্ছে। এবং 2, আমাদের কিন্তু লো স্কিলড ওয়ার্কার্সদের পাঠানোর আমাদের যে উইন্ডো অফ অপরচুনিটি মিডল ইস্টে বা মালয়েশিয়াতে কিন্তু আস্তে আস্তে এক্সস্টেড হয়ে যাচ্ছে। আমরা কিন্তু স্কিল আপ বহুত দিন ধরে বলছি যে আমরা কর্মদক্ষতা বাড়াতে হবে, ভোকেশনাল জিনিস ট্রেনিং দিতে হবে, কিন্তু ভোকেশনাল ট্রেনিং আমরা পাচ্ছি না। তো আমাদের কিন্তু এখন আস্তে আস্তে যেটা বলে মিডল ইনকাম ট্র্যাপ,
মধ্যম আয়ের এখানে একটা ফাঁদে কিন্তু আমরা পড়ে গেছি এবং এটার জন্য আপনার চাই হচ্ছে পুরোপুরি হচ্ছে অবকাঠামোগত এখানে পরিবর্তন। কিন্তু সমস্যা হচ্ছে রিফর্ম আগে যে আপনি বললেন তার রিফর্মে কী সমস্যা, প্রবলেম হচ্ছে রিফর্মের আর্টটা যদি আপনি সরিয়ে দেন আর একটা বসান, এটা ডিফর্ম হয়ে যায়। তো রিফর্ম যদি কারেক্টলি আপনি না করেন তাহলে কিন্তু ওটা বেঁকে চড়ে কিন্তু জিনিসটা অবশ্যই হয়ে যায়। এবং প্রবলেম হচ্ছে বাংলাদেশে কিন্তু এখন সিটিজেন্স অ্যাক্টিভ না, বাংলাদেশে এখন নেটিজেন্স অ্যাক্টিভ। নেটিজেন্স আর নট সিটিজেন্স। সিটিজেন্সের কিন্তু অনেকগুলো নাগরিকদের কিন্তু অনেক মৌলিক কিন্তু দায়িত্ব আছে। এখন দেখবেন সোশ্যাল মিডিয়াতে কেউ একদিন হিরো হয়ে যাচ্ছে, পরের দিন সে জিরো হয়ে যাচ্ছে। এবং হচ্ছে কি, এক হচ্ছে ডিসইনফরমেশন আর একটা হচ্ছে মিসইনফরমেশন। আইদার হচ্ছে মিথ্যা তথ্য দিচ্ছে বা ভুল তথ্য দিচ্ছে বা ট্যাগিং বা প্রোফাইলিং করছে, কিন্তু আপনার কংক্রিট সলিউশন কিন্তু কেউ দিচ্ছে না। এটার জন্য কিভাবে হবে? রাজনৈতিক অর্থনীতির সঙ্গে, জি, যেটা আমরা বলি আর কি, রাজনৈতিক অস্থিরতা, জি, অস্থিরতার সঙ্গে অর্থনীতির সম্পর্ক কি? পুরোপুরি খুব সহজ। আপনার যদি রাজনৈতিক স্থিতিশীলতা না থাকে, আবার অনেকে বলবে ও আচ্ছা তার মানে এটা কি কোড ওয়ার্ড, যে এখানে হচ্ছে যে আপনি স্বৈরশাসনের জন্য আপনি বলছেন না। রাজনৈতিক স্থিতিশীলতা যদি থাকে, যার মানে হচ্ছে আপনার সংঘর্ষ হচ্ছে না অযথা, সেকেন্ডে 20 জন মিলে হচ্ছে রাস্তা ব্লক করে দিচ্ছেন। আজকেও বোধহয় এখানে একই কাজ করছে ছাত্ররা। তো ছাত্রদের নামধারী আসল ছাত্র নাকি না, এটা আমার একটা প্রশ্ন। ছাত্র, শ্রমিক, আমার হচ্ছে যে আমার বইয়ের সাথে ধরেন হচ্ছে বিতর্ক হয়ে গেল, আমি হচ্ছে 2 জনকে নিয়ে আমি রাস্তা আটকে দিলাম। এখন তো এটা এখানে জোর যার মুলুক তার। এবং সমস্যা হচ্ছে যে আপনার রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে তাহলে কি হয়, আমলাদের দায়বদ্ধতা থাকে না, আপনার পুলিশের দায়বদ্ধতা থাকে না, এবং দিনের শেষে তখন সবাই কি করে, নিজের গা বাঁচানোর জন্য চেষ্টা করে। তো অ্যাজ এ রেজাল্ট যেটা হয় যে আপনার কোনো বড় পলিসি ইমপ্লিমেন্টেশন হয় না, ব্যবসায়ীরা ভরসা পায় না। কেন, ওরা যখন লম্বা দীর্ঘস্থায়ী এখানে বিনিয়োগ করবে, এটা তো ওদের রিটার্ন পেতে হবে। তো দেশি ব্যবসায়ী বলেন, বিদেশি বিনিয়োগকারী বলেন, কেউ এখানে হচ্ছে যদি বিনিয়োগ না করে, ওরা যদি তাহলে কর্মসংস্থান হবে না, কর্মসংস্থান না হলে আপনার আয় বৃদ্ধি হবে না। এবং এর সাথে সাথে আরেকটা সমস্যা হয়ে গেছে যে ইভেনচুয়ালি যদি আমাদের এই হ্যারাসমেন্ট চলতে থাকে, আপনার যদি ব্যবসায়ীরই তো কর্মসংস্থান করে, হ্যাঁ, আরে আপনি শুধু এক ব্যবসায়ীদের দোষ দেন কেন? ব্যবসায়ীরা অসৎ হলে কি আমাদের যে একাডেমিয়ার লোকরা অসৎ না? আগের সরকারে তো এখানে সুর মিলে অনেকেই তো এখানে ভালো ভালো কথা বলেছিল, জার্নালিস্টরা অসৎ সব জায়গায় আছে। কিন্তু এখন কথা হচ্ছে একটা সিঙ্গেল কমিউনিটিকে যদি আপনি আইডেন্টিফাই করেন যে ওরা করাপ্ট, বা আপনি যদি মনে করেন হচ্ছে যে আগের যা ছিল সবটাই খারাপ, এবং সমস্যা কি, আগের সরকার, এটা দেখেছি আমরা বিগত 50 বছর ধরে, একটা সরকার আসে তখন সে আগের সরকারের যতগুলো প্রজেক্ট আছে, যতগুলো পলিসি যেগুলো ভালো আছে, সেগুলোকে ডিসকন্টিনিউ করতে। আপনার যদি পলিসি কন্টিনিউটি না থাকে, আরেকটা বিপদ হয় কি, এক হচ্ছে মেধা পাচার, মানে হচ্ছে ফ্লাইট অফ ক্যাপিটাল। শিক্ষিত যারা আছে আমাদের এখানে মেধাবী, তারা চলে যায়। এবং 2, ফ্লাইট অফ ক্যাপিটাল। কেন, এখন সবাই যে সেকেন্ড হোম নিচ্ছে, দেশপ্রেম বলে তো সব কিছু কভার করা যায় না। আপনি যদি আপনার দেশে আপনি যদি সৎভাবে ব্যবসায়ী না করতে পারেন, আপনি সৎভাবে বিনিয়োগ না করতে পারেন, সবসময় যদি আপনি হয়রানির মধ্যে থাকেন, আপনি অন্য একটা দেশে চলে যাবেন। তো কী হচ্ছে, আমাদের দেশ থেকে মেধাও পাচার হচ্ছে, অর্থ পাচার হচ্ছে। এবং এটা কিন্তু একটা সরকারের না, এটা আমি দেখবো যে অ্যাক্রস রিজিমস আমাদের ধারাবাহিকভাবে হচ্ছে, এবং এইটার রিফর্ম দরকার আছে। এই রিফর্মটার কথা কেউ বলছে না। পলিটিক্যাল ইকোনমি মানেই তো হচ্ছে পলিটিক্স আর ইকোনমি একটা নেক্সাস। এবং সুস্থ যদি আপনার অর্থনীতি হয়, তাহলে সুস্থ রাজনীতি হবে। কিন্তু যদি আপনি মনে করেন যে আপনি পার্লামেন্টে গেছেন ব্যবসায়ী হয়ে, যে আপনার ব্যবসা এখানে হচ্ছে যে আপনার মুনাফা কামানোর জন্য, তাহলে তো ব্যবসা দেখে কেউ ভালো চোখে দেখবে না। আপনি বলবেন যে আপনি নিশ্চয়ই জানেন যে গত 11 মাসে ব্যবসায়ীদের সঙ্গে কি কোনো বৈঠক হয়েছে সরকার প্রধানের? আমার তো মনে হয় হয়েছে না। আমার যতদূর মনে হয়, মানে ইফ আই ক্যান রিকল, আই থিঙ্ক দেয়ার ইজ নান। এবং দ্যাট অলসো শোজ দ্য ডিগ্রি অফ ডিভাইড। এবং এটা একটা সমস্যাটা কি, আপনি 1 মিনিট যদি বলে দেন এখানে, তারপর আপনার বেশিরভাগ যারা এখন যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা যারা আছেন, সুশীল সমাজ থেকে অনেকে আসছেন, আমি ছাত্র সমন্বয়কদের কথা বলছি না, বেশিরভাগই আসছেন হচ্ছে আইদার এনজিও ব্যাকগ্রাউন্ড থেকে, বা হচ্ছে যেখানে হচ্ছে হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টের সাথে, তাদের সাথে ব্যবসায়ীদের সাথে ওই রকম ডিরেক্ট কানেকশনটা কোনোদিন ছিল না। এবং প্রবলেম হয়েছে যে আপনি যখন আসবেন, তখন আপনার একটা দেশ চালানোর জন্য 3-4টা আপনার হচ্ছে যে পায়া লাগে। একটা হচ্ছে যে লেজিসলেটিভ, একটা হচ্ছে আমলা, একটা হচ্ছে পুলিশ, একটা আর্মি, একটা হচ্ছে ব্যবসায়ী। এই 5টা এখানে হচ্ছে যে এই 5টা যে স্তম্ভ, এটা একটার সাথে মনে হয় অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টারা আছে ঠিক মতো কোঅর্ডিনেট করতে পারেন। অনেক ধন্যবাদ ড্যানিয়েল, আপনি শুনলেন তো। জি, আমার একটা জিনিস ইন্টারেস্টিং লেগেছে, উনি যে কথাটা বলেছেন যে ক্যাপিটাল ফ্লাইট এবং ব্রেইন ড্রেন, দিজ আর
টু অফ দি মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসেটস অফ দি কান্ট্রি, যে কোনো দেশের ক্ষেত্রে। তো আমরা যদি দেখি যে ক্যাপিটাল ফ্লাইটটা, যেটা অনেক বেশি আপনার স্ক্যান্ডালাইজ হয় এবং এটা নিয়ে অনেক বেশি কথাবার্তা হয়, সো অ্যাজ পার্ট অফ এ বিজনেস কমিউনিটি আমি একটা জায়গায় মনে করি যে এখানে আমাদের হয়তোবা একটু কারেকশন করা দরকার। আপনি চিন্তা করে দেখেন, আপনি কষ্ট করছেন, আপনি ব্যবসা করছেন, আপনি অনেকজনের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছেন, আপনার অর্গানাইজেশনে যদি কোনো অপারেটিং মিস্টেক থেকে থাকে, ভুল থেকে থাকে, নন কমপ্লায়েন্স হয়ে থাকে, এটার জন্য যদি সরকার আপনার এগেনস্টে পিউনিটিভ অ্যাকশন নিতে থাকে, আপনি একটা পয়েন্টে ইউ উইল গিভ আপ হোপ। দ্বিতীয় জিনিস হচ্ছে, যদি আপনার অল্টারনেটিভ পয়েন্ট অফ ভিউ থাকে বা আপনার ডিফারেন্ট আইডিওলজিতে আপনি বিলং করেন, আপনি এখন আগে কি হয়েছিল যে আওয়ামী লীগ সরকার ছিল বা হোয়াট এভার দ্য গভর্নমেন্ট ওয়াজ, আপনি যদি কোনোভাবে আপনার বন্ধু বান্ধব কেউ যদি অন্য পলিটিক্যাল পার্টির সাথে যদি বিলং করে থাকে, যেরকম আমরা স্কুলে যাদের সাথে পড়েছি ওরা বড় হয়ে এখন অন্য পলিটিক্যাল পার্টির সাথে তারা বড় বড় লিডার হচ্ছে বা হবেন, তো এখন তাই বলে কি আমি আমার বন্ধুর সাথে দেখা করবো না, আমার বন্ধুকে ঈদের বাসায় দাওয়াত দিব না? তো ওরকম একটা সিচুয়েশন থেকে যখন আপনার উপরে স্টেট স্পন্সার্ড কিছু স্যাংশন, আনঅফিশিয়াল স্যাংশন ক্রিয়েট করা হবে, আপনাকে দুদক লাগাই দিবে বা কোয়ারশন করবে, আপনাকে খারাপ আপনার সব ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিবে, ওই টাইমটা যখন আপনার এটা হবে বা আপনার বন্ধুর সাথে এটা হবে, আপনি দেখে কিন্তু আপনি ভয় পাবেন। আপনি তখন চিন্তা করবেন, নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স টু মি, আই উইল নট লেট দিস হ্যাপেন টু মাই কিডস। তো তখন কিন্তু আপনি এটা লিগাল নাকি ইলিগাল, তখন কিন্তু আপনি চাবেন যে আপনার নেক্সট জেনারেশন অন্য দেশে চলে যাক। আমার দাদা ব্যবসায়িক ছিলেন, উনিও এটা দেখেছেন, কম দেখেছেন। আমার বাবা ব্যবসায়িক ছিলেন, এখনো আছেন, উনিও এটা দেখেছেন, আমার দাদার থেকে একটু বেশি দেখেছেন, মানে সিচুয়েশন ওয়ার্স নেই। আমি ব্যবসায়িক, আমি কিন্তু আমার বাবা যা খারাপ দেখেছে তার থেকে আরো বেশি খারাপ দেখছি। সো আমার আগের 3 জেনারেশন কিন্তু অ্যালাউ করেনি আমাদেরকে কাউকে দেশের বাইরে সেটেল করতে, বাট আমি কিন্তু ভয় পাই। আমি কিন্তু এখন ভয় পাওয়া শুরু করছি যে আমার নেক্সট জেনারেশন কি এই দেশে পারবে কিনা। কারণ যদি একটা ভুল করে বা একটা ভুল মানুষের সাথে বন্ধুত্ব হয়ে যায়, ভুল বলতে সরকারের চোখে যে ভুল, তাহলে যদি আমার পরিবারকে যদি সরকার অ্যাটাক করে, কোয়ার্জন করে, এই ধরনের ডিস্ট্রাকটিভ অ্যাকশন নিতে থাকে, তাহলে তো অবভিয়াসলি আমি থাকতে চাবো না। সো যদি আপনি ক্যাপিটাল ফ্লাইটকে বন্ধ করতে হয়, আপনাকে মেজরিটি জায়গায় রুল অফ লকে ইমপ্লিমেন্ট করতে হবে, দ্য সেম রুল দ্যাট শুড বি অ্যাপ্লাইড ফর এভরিওয়ান। Just because you have a different thought, just because you have a different ideology, আপনাকে যদি টার্গেট করা হয়, আপনাকে যদি পারসিকিউট করা হয়, তাহলে এই দেশে ব্যবসায়িক না কোনো মানুষই ভালো মানুষ থাকতে পারবে না। অ্যান্ড দ্যাট ব্রিংস আস টু দ্য সেকেন্ড পয়েন্ট, যে আপনার ব্রেন ড্রেন। একটু আগে যে কথাটা বলছিলেন, এটা আমি আজকে পড়ছিলাম, নিট যে পার্সেন্টেজ, নট ইন এডুকেশন, এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেড, নিট, ওভার 30% of our youth আর ইন নিট। দ্যাট মিনস তারা না পড়াশোনার ভিতরে আছে, না তারা ট্রেনিংয়ের মধ্যে আছে, না তারা কোনো ব্যবসা বাণিজ্য বা এমপ্লয়মেন্টে আছে। তো এই 30% মানুষ যদি কোনো অপরচুনিটি না পায়, দ্যাট ইজ বিকজ ল্যাক অফ অপরচুনিটি। যদি অপরচুনিটি না পায়, তাহলে কেন দেশে থাকবে? সো যারা অপরচুনিটি ক্রিয়েট করতে চায়, অন্টারপ্রিনার্স হোক বা আপনার ভালো ভালো যারা ব্যবসায়িক আছে, অন্টারপ্রিনার লিডার্স আছে, বিজনেস লিডার্স আছে, আপনি তাদেরকে যদি অ্যাটাক করেন, তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেন, তো অপরচুনিটিটা ক্রিয়েট করবে কি? এটা কি স্টেট করবে? আর যদি স্টেট করে, তাহলে উইল বিকাম নর্থ কোরিয়া, ওয়ার স্টেট হ্যাজ টু প্রোভাইড জবস ফর এভরিওয়ান। বাট উই আর নট দ্যাট। আমরা একটা ফ্রি এন্টারপ্রাইজ সোসাইটিতে বড় হয়েছি। আমাদের অ্যাসপিরেশনস আছে টু বি বেটার দেন বিফোর। আমাদের অ্যাসপিরেশনস আছে টু ক্রিয়েট জবস। আমাদের অ্যাসপিরেশনস আছে যে ওয়ান ডে ইন দিস নেইবারহুড উই উইল বি দ্য বেটার কান্ট্রি অ্যামংস অল আদার কান্ট্রিজ। তো এই যে অ্যাসপিরেশনস নিয়ে আমরা জন্ম হয়েছে, বড় হয়েছে, এই অ্যাসপিরেশনসটা আমাদেরকে দিলেন কেন? এবার পারভেজ করিম, আপনাকে জিজ্ঞেস করি, আসলে ড্যানিয়েল তার বক্তৃতায় বলছেন, তার বক্তব্যে বলেছেন যে তিনি ভয় পাচ্ছেন। কেন তিনি ভয় পাচ্ছেন? আমার মনে হয় যে উনি এটা আরো ভালো এটাকে এখানে হি ক্যান এক্সপ্যান্ড অন ইট। বাট আমার কাছে যেটা মনে হচ্ছে যে এটা আসলে হাসলাম হচ্ছে একটা হচ্ছে যে পরিতাপের হাসি, কেননা এটা হচ্ছে যে অ্যাকচুয়ালি শঙ্কিত হচ্ছে, মানে অ্যাম্পল কজ ফর কনসার্ন। কেননা দেখুন, আমাদের দেশে যারা ব্যবসায়ী, তাদের কাজ কি? তারা হচ্ছে যে ব্যবসা করবেন, তারা হচ্ছেন যে বিনিয়োগ করবেন, কর্মসংস্থান হবেন, ব্যবসা বাড়াবেন এবং ওখান থেকে মুনাফা নেবেন। এটাই তো, মানে এর চেয়ে বেশি কিছু। নট ফর প্রফিট ইজ নট আ বিজনেস মডেল, সাস্টেইনেবল বিজনেস মডেল।
ওটা হচ্ছে বিদেশে জর্জ সোরোস বলেন বা হচ্ছে বিল গেটস বলেন বা হচ্ছে জাকারবার্গ বলেন, যে ওদের হচ্ছে নানান ধরনের হচ্ছে প্রফিটটাকে এটা একটা হিউম্যানাইজ করার জন্য, এই যে এত যে ওরা যে সম্পদ করেছে ওটাকে হচ্ছে সোশ্যাল বিজনেস ওরা এটা ইনভেস্ট করে, একটা হচ্ছে পিআর এর জন্য, দ্যাটস দেয়ার মডেল। বাট আমাদের বিজনেস হচ্ছে যে আমাদের ফিলান্থ্রপিক বা হচ্ছে যে আপনি হচ্ছেন যে দয়ার উপরে দয়ার বশবর্তী হয়ে আপনি কিন্তু ব্যবসা করবেন, আপনার একটু মুনাফা লাগবে, দ্যাটস হাউ ইট ওয়ার্কস। এখন আপনার প্রত্যেক আমার যেটা সমস্যা হয়েছে যে বিজনেস আর পলিটিশিয়ানদের মধ্যে যে নেক্সাস যেটা হয়েছে, হ্যাঁ আপনি আগেই বলবেন কেন ট্রাম্প, হ্যাঁ ট্রাম্প আছে, আমি সবার আগে বলছি যে ট্রাম্প তো এখানে ওপেনলি করছে, এবং ট্রাম্প হচ্ছে যে ওয়েস্টার্ন যে ক্যাপিটালিজম বা পুঁজিবাদের যে দর্শনের যে কত ভ্রান্তি আছে ওটাও এক্সপোজ করছে। কিন্তু আমাদের দেশে আমরা করেছি কি, সব দেশের না খারাপ যে জিনিসগুলো ওগুলো আমরা হচ্ছে অ্যাবজর্ভ করেছি, ভালোগুলো করিনি। আমি একে একে বলছি। প্রথম ৭১ আমরা যখন স্বাধীনতা অর্জন করলাম তখন তো হচ্ছে যে আমাদের পাঞ্জাবি বা হচ্ছে উর্দু স্পিকিং বেশিরভাগই ছিল ইনভেস্টর ছিলেন, বিনিয়োগকারী ছিলেন। বললে খুব নির্মোহভাবে বলতে পারে, যদি আপনি অনেকে আজকাল ইতিহাসের কথা শুনলে খেপে যায়। ৭১ পর এখানে অনেকেই ছিলেন, যেমন আমার যতদূর মনে আছে, আর আপনারা তো আরও জানবেন যে আপনার যদি এখানে আপনার পাটের এখানে ইনভেস্টমেন্ট যারা করেছিল এখানে, তারপর আদমজি যারা, তারপর এখানে হচ্ছে ইসমাইলির যারা আর বড় আকারে ছিল, হাবিব গ্রুপ যারা ছিল, এবং এই আগাখানি বা ইসমাইলি খোঁজা যারা ছিল, অনেকেই কিন্তু নতুন স্বাধীন বাংলাদেশে কিন্তু থাকতে চেয়েছিল এটা কিন্তু, এবং ওরা কিন্তু ব্যবসা করতে চেয়েছিল। কিন্তু তখন নব্য স্বাধীনতার এখানে আরেক দল সুবিধাবাদী লোকরা হচ্ছে তাদের কি করলো, আমরা তাদের জমি জামা সম্পত্তি এগুলো কিন্তু আমরা হচ্ছে এখানে হচ্ছে অবৈধভাবে কবজা করলাম, ওয়েস্টেড প্রপার্টি অ্যাক্ট করে আমরা এগুলা হজম করে ফেললাম। তো আমাদের একটা অন্টারপ্রেনিউর ক্লাস ওনারা পালিয়ে গেলেন দেশ ছেড়ে। আচ্ছা, তারপর দেখুন সবসময় যে রাজনীতিবিদদের দোষ দেওয়া হয় ওটাও ঠিক না। তারপর পলিসি মেকার যারা ছিলেন তখনকার, এখন ওনারা সবাই নাম জানেন, যারা হচ্ছে বিউরোক্র্যাটস, তারপর এখানে শিক্ষক, ওনারা বললেন যে ঠিক আছে আপনার সামাজিক মানে এখানে সোশ্যালিজমে আপনি ইমপ্লিমেন্ট করেন, সব ন্যাশনালাইজেশন করে ফেলেন। ন্যাশনালাইজেশন করার পর কি হলো, আমাদের অন্টারপ্রেনিউর স্কিলগুলো গেল সব মরে। আবার ৭৫ সালের পর, আমরা যে ৭৭-৭৮ পর বিএনপি আমলে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় এবং তারপর হচ্ছে প্রেসিডেন্ট এরশাদের সময়, তখন হচ্ছে যদিও বা এখানে হচ্ছে সামরিক শাসনে আপনি বলতে পারেন যে এখানে পুরোপুরি গণতন্ত্র ছিল না কিনা, আস্তে আস্তে সেই স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট রিফর্মস হয়েছে। তারপর হচ্ছে আপনার বেসরকারি খাতটা বেড়েছে। এখন বেসরকারি খাত যখন আপনার অনেকগুলো সরকারি রেগুলেশনের মধ্যে থাকে এবং তখন যে বেসরকারি খাত হয় তখন কিন্তু নানান ধরনের ডিল করতে হয়। কারণ আপনি আপনার একটা ব্যবসা এখানে আছেন, আপনি মনে করেন ৫০ কোটি বা ১০০ কোটি টাকা বিনিয়োগ করেছেন, আপনার ১ মাস ডিলে হলেও সমস্যা হবে। তখন এখানে হচ্ছে যে এখানে যেটা বলে স্পিড মানি বা ঘুষ, এগুলো একটা ট্রানজ্যাকশন হয়। এবং ইচ্ছা করে কিন্তু দেখেন এবার এনবিআর যেমন অটোমেশন ইচ্ছা করে করতে চাচ্ছে না, এটা একটা কারণে। কিন্তু সরকারের এই অন্তর্বর্তীকালীন সরকার সব যে পদক্ষেপ ভুল তা না, ওরা করতে চাচ্ছে, কিন্তু হচ্ছে এনবিআর এর কর্মীরা মানে এখানে যারা এমপ্লয়িজ তারা কিন্তু এখানে ওয়ার্কিং ইন প্রোগ্রেস, অটোমেশন চায় না। অটোমেশন করলে তো আবার নানান ধরনের সমস্যা হয়, ডিজিটাইজেশন করলে নানান ধরনের সমস্যা হয়। এখন আপনি দেখুন এখানে একটা সরকার এখানে যেখানে হচ্ছে যে একটা অন্টারপ্রেনিউর ক্লাস আসে, গ্রো করে, প্রত্যেকে কিন্তু অরিজিন স্টোরি কিন্তু মার্কি। ১০০% সৎ ব্যবসায়ী কোথাও দুনিয়াতে নেই। এটা হচ্ছে যে আপনি রূপকথা এখানে বলতে পারেন, জাস্টিফাই করছেন, এটাই সত্যি। খোদ আমেরিকাতে আপনার যে এখনকার যিনি আমরা বলি ফোর্ড ফাউন্ডেশন, যে হেনরি টি ফোর্ড বা হচ্ছে ডেল কার্নেগি, তারপর হচ্ছে যে রকারফেলার, এদেরকে বলা হতো রবার ব্যারন্স। কেন এরা হচ্ছে পুরো আমেরিকার এখানে পলিটিশিয়ানদেরকে পকেটে নিয়ে ওদের পলিসিগুলো লুটতারাজ করে তারপর ওরা হচ্ছে যে বড়লোক হয়েছে, কিন্তু ওরা সমাজকেও ফেরত দিয়েছে। ওরা হচ্ছে এখানে শিক্ষা ব্যবস্থায় ওরা এখানে ইনভেস্ট করেছে, ওরা স্বাস্থ্য খাতে বিনিয়োগ করেছে, ওরা মানুষের ডেমোক্রেটিক অ্যাওয়ারনেসে ইনভেস্ট করেছে, ওরা হচ্ছে নট ফর প্রফিট এখানে অ্যাকচুয়াল সেন্টার্স করেছে, তো এইগুলো করেছে। কিন্তু আমাদের বাংলাদেশে এখানে যেটা হয়েছে যে ব্যবসায়ীরা হচ্ছে যেখানে, এবং এটা পুরো দক্ষিণ এশিয়ার মধ্যে ব্যবসায়ী এবং রাজনীতিবিদদের মধ্যে এখানে একটা ফ্লুইড একটা স্টেট হয়ে গেছে। আগে ছিল হচ্ছে এটা পাকিস্তান আমলে দেখবেন, এখানে আইয়ুব খানও যেটা হয়েছিল, তার মেয়ের এখানে যে ব্যবসায়ীর সাথে বিয়ে দিয়েছিল, তো এই যে যখন প্রথম 30 ফ্যামিলিজ বা 22 ফ্যামিলিজের মতো ওই ধারাটা করে হচ্ছে যে ব্যবসায়ীরা হচ্ছে যে তাদের ছেলে মেয়েদের রাজনীতিবিদদের সাথে বিয়ে দেয়, ছেলে মেয়েদের সাথে রাজনীতিবিদরা হচ্ছে ব্যবসায়ী ছেলে মেয়েদের সাথে বিয়ে দেয়, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে কি রাজনীতিবিদ হয়ে যায় ব্যবসায়ী, ব্যবসায়ী হয়ে যায় রাজনীতিবিদ। সবাই না, কিন্তু আমি আবারও বলছি আমলারা তো হয়, শিক্ষকরা তো হয়, কম তো দেখলাম না এই এখানে বিগত এই 16 বছরে। কিন্তু তারপর হয় কি, তখন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়, তখন 2-4 জন অসাধু ব্যবসায়ীর জন্যে
অনেক বেশ কিছু অসাধু রাজনীতিবিদদের জন্য আমরা রাজনীতিবিদদেরকে বা ব্যবসায়ীদেরকে ধারালোভাবে গালি দিই। সো আমাদের এখন আমি বলতে পারবো না ফায়ারওয়াল, কারণ যদি কেউ যদি করতে চায় ব্যবসা থেকে রাজনীতি, তার কোনো সমস্যা নেই। কিন্তু আমাকে এখানে হচ্ছে যে এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টটা এখানে ডিমার্কেট করতে হবে। জি, অনেক ধন্যবাদ। ড্যানিয়েল, ট্রাম্পের যে ট্যারিফ যুদ্ধ চলছে, জি, এতে বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে আছে? আসলে আমরা দেখলাম ভিয়েতনামের সাথে অলরেডি একটা সাম সর্ট অফ আন্ডারস্ট্যান্ডিং করেছে, যেখানে ভিয়েতনাম হ্যাজ অফার্ড ওয়েভার অর রিডাকশন অফ ট্যাক্সেস এবং রেসিপ্রোকাল বেনিফিট তারা পাবে বা পেতে যাচ্ছে। একইভাবে আজকে পড়লাম আমাদের সরকারও একইভাবে জিরো ট্যারিফ অফার করার চিন্তা ভাবনা করছে। তো আমার মনে হয় ট্যারিফ এটা একটা কনসেপ্ট ফর আস, বিকজ আমরা আমেরিকান কি প্রোডাক্ট বা ইম্পোর্ট করি বা কি প্রোডাক্ট আমাদের দেশে চলবে। আমেরিকার সব থেকে বড় এক্সপোর্ট কিন্তু হচ্ছে তাদের আপনার ওয়ার ইকুইপমেন্টস, যেটা আমাদের কনজামশনে ব্যাপারই না, আর এটা ট্যাক্সের ব্যাপারও না। এর বাইরে যদি আমরা হোয়াইট গুডস দেখি, আমেরিকান হোয়াইট গুডস আমেরিকানরাই কিনে না, আমেরিকা ডাজ নট ম্যানুফ্যাকচার হোয়াইট গুডস। সো আমেরিকা এর বাইরে কি করে, গাড়ি ম্যানুফ্যাকচার করে। সো যদি একটা ওপেন মার্কেট ইকোনমিতে যদি আমেরিকান গাড়ি বাংলাদেশে বিক্রি হয়, আপনি যদি ওই একই গাড়ি ডিউটি ফ্রি গাড়ি যদি বাংলাদেশে আসে, তাহলে জাপানকে আপনাকে ডিউটি ফ্রি দিতে হবে। তো গাড়ি কিন্তু লিমিটেড বাই এবিলিটি টু ড্রাইভ। আমি যা গাড়ি কিনতে পারবো আমি তাই কিনবো, এমন না যে ডিউটি না থাকলে আমি 5টা গাড়ি কিনবো। আমার যদি একটা কেনার সামর্থ্য থাকে আমি একটাই কিনবো। সো ওইটা আমার মনে হয় যে ট্যাক্স বা ট্যারিফ ব্যাপারটা আমাদের জন্য when we are putting tariff on American products, এটা জাস্ট একটা it's a concept that has gone horribly wrong. So আমরা যদি এটা অফার করে we can save our garments industry, fantastic. But more importantly, this is an opportunity for us, not for garments industry only. আপনি দেখেন গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে একটা জিনিস হচ্ছে America is going to punish China, as we understand from all the news that we see. But on top of that, all the countries aligned with China. তো আপনি যদি দেখেন ভিয়েতনাম কিন্তু very much aligned with China. এবং একইভাবে কিন্তু ব্রিক্সের উপরেও একটা প্রেশার আসছে, দ্যাট মিনস ইন্ডিয়ার উপরেও একটা প্রেশার আসতে যাচ্ছে। আমাদের এখানে একটা অপরচুনিটি কিন্তু আছে, নট অনলি গার্মেন্টস বাট আদার ইন্ডাস্ট্রিজ। আপনি যদি আপনার ধরেন ভেজিটেবল এক্সপোর্টস বলেন বা সাম মোর ভ্যালু অ্যাডেড প্রোডাক্টসও যদি বলেন, ইভেন সার্ভিস সেক্টরে যদি বলেন, আমাদের ওই অপরচুনিটি আছে। আমাদের কাছে 30% এখনো ইউথ কিন্তু কাজ ছাড়া বসে আছে। This is the right time to take that advantage. This is the perfect time to take that opportunity. তো এখন যদি ওগুলি নিয়ে যায়, আমার মনে হয় জিরো ট্যারিফ আমেরিকাকে অফার করে ওই মার্কেটটাকে অ্যাক্সেস করে, এটা আমাদের জরুরি। ইট ইজ দ্য ফার্স্ট থিং। আর ডোনাল্ড ট্রাম্প সাহেব, উনি প্রেসিডেন্ট সাহেবের ব্যাপারে একটা জিনিস বলে, হি ইজ এ ট্রানজ্যাকশনাল প্রেসিডেন্ট। সো ট্রানজ্যাকশনাল প্রেসিডেন্ট এটা আবার কি? ট্রানজ্যাকশন ডিপ্লোমেসি মানে কুইড প্রোকো, তুমি আমাকে কিছু দাও আমি তোমাকে কিছু দিই, মানে যেটা হচ্ছে যে রাজনীতি বা কূটনীতির শিষ্টাচার বহির্ভূত, কিন্তু এটা হচ্ছে ট্রাম্প হ্যাজ মেড ইট হিজ ওন। হি ইজ লেজিটিমাইজ দ্য ম্যাটার, হি ইজ লেজিটিমাইজ দ্য ম্যাটার। আপনি দেখেন যে কিছুদিন আগে তাকে একটা দেশ কিন্তু প্লেন গিফট করেছে একদম ওপেনলি। সো কাতার বলি দিই আমি, ওপেনলি বলি, সৌদি আরবে ইউএই একই সাথে কম্পিটিশন করেছে $100 বিলিয়ন, কত ইনভেস্টমেন্ট কিনা, এটা কিনা। তো ওই জায়গায় আমাদেরও কিন্তু এখন একটা অপরচুনিটি আছে, যেহেতু ট্রানজ্যাকশনাল প্রেসিডেন্ট, আমরা খালি সবকিছু নেগেটিভভাবে চিন্তা না করে কি এমন করা যায় যেটাতে তারও সুবিধা হয় আমারও সুবিধা হয়। কারণ বাংলাদেশের সাথে ব্যালেন্স অফ ট্রেড যেটা আমেরিকার জন্য নেগেটিভ, বাংলাদেশের জন্য পজিটিভ, দ্যাট ইজ ট্রু, বাট অলসো দ্যাট ডাজ নট কাউন্ট ফর দ্য ফ্যাক্ট দ্যাট আমরা যদি খুলেও দেই, আপনি বাংলাদেশে 4000 সিসির গাড়ি, গ্যাস গাজলার যেগুলিকে বলে, ওগুলি কেউ চালাবে না, বিকজ ফিউল ইজ এক্সপেন্সিভ। সো আমরা যদি খুলেও দেই, অ্যান্ড ইট ইজ এন ওপেন মার্কেট ইকোনমি, আই ডোন্ট সি দ্যাট দের ইজ গোয়িং টু বি এনি মেজর প্রবলেম। আপনি যদি ইপিজেডে দেখেন, ইপিজেডে কিন্তু অনেকের অপরচুনিটি আছে ট্যাক্স ফ্রি গাড়ি আনতে। কেউ একটা মানুষ আমেরিকান গাড়ি ইম্পোর্ট করে না, কারণ তেলের দাম এত বেশি। সো আমেরিকান গাড়ি ছাড়া কি এক্সপোর্ট করতে পারে বাংলাদেশ? আর বাকি যেসব জিনিস এক্সপোর্ট করতে পারে, ধরেন কেমিক্যাল যদি এক্সপোর্ট করে, এটা তো আমার দেশের দরকার। যদি আপনি ক্যাপিটাল মেশিনারি এক্সপোর্ট করে, এটা আমার দেশের দরকার। আমি যদি ভালো প্রযুক্তি, ভালো টেকনোলজি ট্রান্সফার করে আনতে পারি আমেরিকার থেকে, তাহলে আমার যদি ব্যালেন্স অফ পেমেন্ট 2 বছর 3 বছরের জন্য নেগেটিভও যায় আমেরিকার সাথে, দ্যাট ইজ ভেরি গুড, বিকজ আমি টেকনোলজি ট্রান্সফার করে আনছি। আমেরিকা বুঝতে হবে দে আর লুকিং টু ট্রানজিট দেয়ার সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি ফ্রম চায়না as well as from Taiwan
away from those places. And they are not looking at India kintu. So oikhane why we are not taking that advantage? We should take those advantage. But prior to having those advantages, again we have to understand that amader jotokhon porjonto transparency থাকবে না in government, অতক্ষণ পর্যন্ত it will be very difficult. এই যে বিউরোক্রেসির কথা বারবার আসতেছে, এই একটা জায়গায় কিন্তু বাংলাদেশের রিফর্ম হচ্ছে না। অনেক ধন্যবাদ আপনাকে প্রফেসর আব্বাসী। আপনার অ্যাকশন এইডের লেটেস্ট সার্ভে কি বলছে? না, এটা খুব ইন্টারেস্টিং। আমি ভাবছিলাম যেটা আজকে আসবে নাকি না বা অন্য কোনো প্রোগ্রাম হবে। থ্যাংক ইউ। এটা হাতে অল্প সময় আছে, বাট আমি ছোট করে বলে দিই। তো এটা হচ্ছে সানেম এবং অ্যাকশন এইড মিলে এখানে হচ্ছে ওরা একটা জরিপ করেছে 2000 সার্ভে রেসপন্ডেন্টস, এবং এটা তরুণদের উপর, ইউথ ইন ট্রানজিশন। তো এটা হচ্ছে 2000 জন এখানের মধ্যে হচ্ছে ইকুয়ালি ওরা সিলেক্ট করেছে যে গ্রাম থেকে এবং শহর থেকে, এবং ওরা প্রায় বাংলাদেশের প্রত্যেকটা ডিভিশন থেকে, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে এবং প্রত্যেকটা উপজেলা থেকে একটা সুন্দর মতো একটা ন্যাশনাল একটা স্যাম্পলিং করেছে। তো ইটস মোর রিপ্রেজেন্টেটিভ। বাট যেটা বারবার এখানে যে সানেমের যে ডিরেক্টর উনি বলছিল এখানে ফাইন্ডিংসে, যেটা আমি কিছুটা ভিডিওতে দেখলাম আর বাকিটা পড়লাম, যে এটা হচ্ছে শুধু তরুণদের ডেমোগ্রাফিকের উপর করছে। বিপদ হচ্ছে বা বিপদ হতে পারে, বা এখানে আমাদের কিছু মানে ইন্টারেস্টিং ইনসাইটস। তো একটা হচ্ছে যে প্রথমটা হচ্ছে যেটা যে লিড নিউজ আছে যে প্রায় 38%, প্রায় 39% হচ্ছে তরুণরা বলছে যে তাদেরকে যদি সুযোগ দেওয়া হয় তারা বিএনপিকে ভোট দেবে যদি আপকামিং ইলেকশনে। 21% বলছে জামাতকে, এবং মাত্র 15.8% হচ্ছে এনসিপিকে, ন্যাশনাল সিটিজেন্স পার্টি, ছাত্রদের পার্টি। তো তরুণদের মধ্যে এনসিপি যেখানে হচ্ছে মনোপোলাইজ করা উচিত সেখানে কিন্তু ওরা তৃতীয়, চতুর্থ হতে পারছে না। কেন অন্যান্য দল আমি জানি না ওদেরকে এখানে লিস্টের মধ্যে ছিল নাকি না, আমাকে সার্ভে দেখলে হবে। আওয়ামী লীগ আপাতত ব্যান্ড, সো এটা তো প্রশ্নই আসে না। সো এটা হচ্ছে যে বিএনপি এখনও কিন্তু যে আমরা যে বলা হচ্ছে যে এই জন্য বললাম যে নেটিজেন ইজ নট সিটিজেন, যে তরুণরা হচ্ছে যে তরুণদের ভোটের জোয়ারে হচ্ছে যে এখানে এনসিপি চলে আসতে পারে। আমি হয়তো বলি সার্ভেতে সবসময় অ্যাকুরেট নাও হতে পারে, কিন্তু এখানে হচ্ছে যে বিএনপি এটা শক্ত এখানে পজিশন ধরে রেখেছে। এবং ইন্টারেস্টিংলি 21% যদি জামাতকে ভোট দেয়, তার মানে জামাত কিন্তু তার 71-এর যে এখানে হচ্ছে যে স্বাধীনতা যুদ্ধের যে বিতর্কিত যে ভূমিকা ছিল ওটা কিছুটা অংশ হলেও কিন্তু ওরা কন্টেইন করতে পেরেছে থ্রু আমি বলবো যে ডেফ মেসেজিং। এটা হচ্ছে যে আমি এটা বলবো যে নিউট্রাল অবজারভার হিসেবে। আরেকটা জিনিস হচ্ছে যে প্রায় 76.7% রেসপন্ডেন্টস বলেছে যে তারা নির্বাচনে ওরা ভোট দিতে চায়, এবং ওরা হচ্ছে এবার যদি নির্বাচন হয় ওরা হচ্ছে যে ভোটাধিকারটা প্রয়োগ করবে। কিন্তু আবার এর মধ্যে কিন্তু আছে 82% লোক বলছে যে তারা হচ্ছে যে তারা পলিটিক্সে যেতে চায় না, কেন পলিটিক্সে যে ভায়োলেন্স বা যে এখানে হচ্ছে যে বা নৈতিকতার অভাব, এগুলোর জন্য ওরা হচ্ছে বা এখানে হচ্ছে যে এখানে যে রক্তপাত হয় ওরা ওই রাজনীতি থেকে সরে। আমরা যে আরেকটা যেটা অন্তর্বর্তীকালীন সরকারের একটা এজেন্ডা ছিল যে আপনাকে হচ্ছে নতুন হচ্ছে মানে তরুণদেরকে নিয়ে এখানে রাজনীতি করার, কিন্তু আমি দেখা গেছে যে জরিপে কিন্তু দেখতে পাচ্ছি যে ওরা কিন্তু বেশিরভাগ লোকই এটার থেকে সরে আসছে। তো আমরা কিন্তু নতুন ব্লাড পাচ্ছি না, এবং ওদের প্রায়োরিটিসের মধ্যে ওরা বলছে কিন্তু সবচেয়ে বড় কিন্তু যা আমাদের সবারই প্রায়োরিটি, দুর্নীতি কমা, তারপর হচ্ছে স্বজনপ্রীতি, নেপোটিজম বন্ধ করুক, এবং হচ্ছে যে আমাদের শিক্ষা খাতে গুণগত উন্নয়ন বা ইমপ্রুভিং দ্য এডুকেশন সেক্টর, এবং হচ্ছে যে আমরা জব অপরচুনিটিস যা যা আমাদের কথা ছিল ওটাই এখানে রিফ্লেক্টেড হয়েছে। এবং 71% বলছে হচ্ছে যে ওরা যে মব ভায়োলেন্স, আমি কিন্তু মব জাস্টিস বলবো না, এটা আমাদের মিডিয়ার একটা কিন্তু এটা ভুল। কারণ মব জাস্টিস মানে কি, আপনি ইনহেরেন্টলি আপনি সাপোর্ট দিচ্ছেন যে এখানে সবাই মিলে এখানে হচ্ছে আইন বহির্ভূত এখানে হচ্ছে কাউকে হত্যা করা, তা আমি বলবো মব ভায়োলেন্স। তো এটা আমি বলি যে মিডিয়ার একটা ভুল, যেটা কেন ঠিক করে না ওনারাই জানেন। তো 71% বলছে যে মব ভায়োলেন্সের উপরে এরা হচ্ছে কিন্তু ওরা খুব শঙ্কিত, এবং এরা কিন্তু এরা খুশি হচ্ছে না, এবং বা এটা ওরা সমর্থন করছে না। এবং আপনার এখানে হচ্ছে যে এই যে এখানে হচ্ছে আগুন লাগানো বা আর্সন যেটাকে বলবো, বা চুরি বা রাহাজানি, এগুলোতে কিন্তু ওদের কনসার্নটা বেড়ে গেছে। এবং 54% বলছে হচ্ছে যে সংখ্যালঘু বা রিলিজিয়াস মাইনরিটি যারা আছে বা এথনিক মাইনরিটি যারা আছে, পাহাড়ের যে আমাদের ভাইরা আছে, তাদের প্রতি যেখানে ভায়োলেন্সটা আছে এটাতে কিন্তু ওরা শঙ্কিত আছে। এবং আপনার 40% উপরে বলছে যে মহিলাদের উপরে এবং উদারপন্থী চিন্তা যাদের আছে, লিবারাল ভিউ পয়েন্ট, তাদের উপর যে আক্রমণ হচ্ছে এটাতে ওরা শঙ্কিত আছে। এবং এখানে হচ্ছে যে আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে 56% বলছে হচ্ছে যে এখন যে অনেকগুলো মামলা হচ্ছে, এটা দেখুন তরুণদের মধ্যে কিন্তু, এবং ওরা বলছে এখন যে অনেকগুলো মামলা হচ্ছে এগুলো পলিটিক্যালি মোটিভেটেড, মানে রাজনৈতিক এখানে উদ্দেশ্যে কিন্তু অনেক সময় হচ্ছে
প্রতিপক্ষকে হেয় প্রতিপন্ন করার জন্য এই মামলাগুলো করা হচ্ছে। এবং ক্যাম্পাসে যে ভায়োলেন্সটা হচ্ছে আপনাদের শিক্ষাঙ্গনে, এটা নিয়েও কিন্তু আপনার হচ্ছে প্রায় 47% চিন্তিত। তো আপনি সবগুলো যদি সার্বিকভাবে আপনি যদি বলেন যে মোটামুটি কিন্তু তরুণরা যারা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের বা আপনি জুলাই অগস্টের যে এখানে হচ্ছে যে স্পিরিট অফ রেভলিউশন যদি বলেন বা আপরাইজিং বলেন, তাদের মধ্যে অনেক অংশেই কিন্তু ডিসইলিউশন দেখা যাচ্ছে। অনেক ধন্যবাদ। আপনি জানেন যে আমাদের নিকটবর্তী দেশ শ্রীলঙ্কা, তারাও একটা বড় ধরনের সংকটে চলে গিয়েছিল, কিন্তু অতি অল্প সময়ের মধ্যে শ্রীলঙ্কা ঘুরে দাঁড়ালো। সেটার ম্যাজিকটা কি? আমার মনে হয় ওনাদের ওই ফল আউটটা তেও একটা পলিটিক্যাল স্টেবিলিটি ছিল। আপনি যদি দেখেন যে প্রেসিডেন্ট রাজাপাকসা যখন দেশ ছেড়ে চলে গেলেন, পার্লামেন্ট কিন্তু ফাংশনিং ছিল এবং সাথে সাথে কিন্তু নতুন জন আসলেন এবং সোয়ার্ন ইন হলেন এবং আপনার একটা স্টেবিলিটি চলে আসলো। অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমার ব্যবসায়িক প্রতিষ্ঠানের যে হেড হবে সে যদি না থাকে বা তার আশেপাশে যারা আছে যে নেক্সট কে ইন লাইন, ওই ট্রানজিশনটা যদি স্মুথ না থাকে, তাহলে আমি যাদের সাথে ব্যবসা করছি, ধরেন আমার ব্যাংক যদি আমাকে ফাইন্যান্স করে, আমার ব্যাংক কিন্তু নার্ভাস হয়ে যাবে যে নেক্সট ইন লাইন কে আসছে, জানতে হবে। একইভাবে আমার দেশটাও তো একটা ম্যাসিভ একটা অর্গানাইজেশন। When we are dealing with foreign donors or foreign lenders or even other countries, তো তখন তারা যখন দেখছে একটা স্টেবিলিটি আসছে এবং আমার মনে হয় কিছুটা স্টেবিলিটি এসেছে, আমরা ইয়েস উই ওয়ান্ট আ লট অফ চেঞ্জ, বাট অলসো একটা জিনিস আই মাস্ট অ্যাডমিট যে আমার এক্সপেকটেশন ছিল না যে আওয়ামী লীগ ফল করার পরে বা আগে সরকারটা ফল করার পরে এত তাড়াতাড়ি থিংস উইল গো ব্যাক টু নর্মাল। এটাও কিন্তু এক্সপেকটেশন ছিল না, কারণ উই ওয়ার ফেড আ লাইন যে যদি না, যেদিন থাকবে না ওই দিন বুঝবা, যেদিন থাকবে না ওই দিন দেখবা দেশের মধ্যে অরাজকতা হবে, এত লক্ষ মানুষ মারা যাবে, ব্যবসা করতে পারবা না, তুলে নিয়ে যাবে, অল দ্যাট কাইন্ড অফ স্টাফ উই ওয়ার টোল্ড। বিকজ আমি তো ব্যবসা যখন শুরু করেছি তখন থেকেই আগে সরকারই ছিল, অন্য কোনো সরকারের আন্ডারে তো আমি ব্যবসা করিনি। তো ওই ভয়টা তো অবভিয়াসলি একটা ছিল, খুশিও ছিলাম যে ফ্রিডম পেয়েছি, কিছু বলার সাহস পাবো এখন। কিন্তু আলহামদুলিল্লাহ দেখেন একটা ট্রানজিশনটা যতটুকুই হয়েছে ইটস নট দ্যাট ব্যাড আলহামদুলিল্লাহ। ওই ধরনের যেসব জিনিস আমাদেরকে আগে বোঝানো হতো ওই ধরনের কোনো কিছু হয়নি। সো হোপফুলি ওয়ান্স উই হ্যাভ মোর স্টেবিলিটি কামিং ইন ফরওয়ার্ড, শ্রীলঙ্কাকে আমরা পার করে যেতে পারবো ইনশাল্লাহ। কারণ শ্রীলঙ্কা আগেইন ওদের কিন্তু দুইটা ইন্ডাস্ট্রির উপর ওদের বেসিস, একটা হচ্ছে ওদের ট্যুরিজম আর একটা হচ্ছে ওদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি। দে হেভিলি ইনভেস্টেড ইন গার্মেন্টস ইন্ডাস্ট্রি জাস্ট লাইক উই আর। সো দের ইজ আ লট অফ সিমিলারিটি এবং ওদেরও কিন্তু আবার প্রচুর আপনার রেমিটেন্স আসে আমাদের মতোই। সো আমরা কিন্তু তাদের সাথে অনেক কিছু মিল আছে। বাট দ্য অনলি ডিফারেন্স দ্যাট আই সি ইজ দ্যাট দি পলিটিক্যাল এলিট ক্লাস ইন শ্রীলঙ্কা ওরা আমাদের পলিটিক্যাল এলিট ক্লাস থেকে অনেক বেশি ত্যাগী, অনেক বেশি তারা দেশের প্রতি ভাবে, অ্যাটলিস্ট ফ্রম দি আউটসাইড। আমি জানি না ভিতরে কি, বাট বাইরের থেকে অ্যাটলিস্ট এটা মনে হয় যে তারা কিন্তু যত কিছু হয়েছে তারা কিন্তু স্টেবিলিটিটা রেখেছে, সিকিউরিটি রেখেছে। সো আমাদের ওইটাই দরকার। হোপফুলি ইন দ্য ফিউচার উই উইল গেট সামথিং লাইক দিস। অ্যাট দি এন্ড অফ দ্য ডে বাংলাদেশের মানুষ কী চায়? বাংলাদেশের মানুষ চায় ফেয়ারনেস, বাংলাদেশের মানুষ চায় স্টেবিলিটি, ইকুয়ালিটি। আপনাকে যেভাবে করে জাজ করবে স্টেট মেশিনারি, আমাকে যেন একইভাবে জাজ করা হয়, কাউকে স্পেশাল ফেভার্স যেন না করা হয়। সবাই একটা ইকুয়াল রাইট চায় দেশে। আপনি দেশে ইকুয়াল রাইট দেন, রুল অফ ল দেন। শ্রীলঙ্কা কেন, এই আমি বললাম সাউথ ইস্ট এশিয়াতে আমাদের থেকে বেশি ডাইনামিক এবং অন্টারপ্রেনার স্পিরিট অন্য কোনো দেশের নাই। ধন্যবাদ। শ্রীলঙ্কা পারলে আমরা পারছি না কেন? ভাই যেটা বললেন মোটামুটি আমি একমত। আর দুটো জিনিস আছে, এক হচ্ছে আমরা ভুলে যাই ওখানে 100% সাক্ষরতার হার আছে, এবং হচ্ছে এবং শুধু 100% সাক্ষরতার হার তো আপনি বলবেন যে যুক্তরাজ্য অনেক কাছাকাছি যাচ্ছে, তো ওদের মধ্যে কিন্তু আপনার ইউনিভার্সাল এডুকেশন যেটা আছে ওটাও কিন্তু হচ্ছে স্টেট ফান্ডেড, বহুদিন ধরে ছিল তার, এবং ওদের মধ্যে যে সামাজিক মূলধন বা সোশ্যাল ক্যাপিটালটা আছে, এবং ওরা দেখেছে যে হচ্ছে সিভিল ওয়ারের পর যে গৃহযুদ্ধ, যে 25 বছর গৃহযুদ্ধের পরে ওরা দেখেছে যে এইভাবে হচ্ছে রক্তক্ষয়ী সংঘর্ষ, যে তামিল সিনহালিস বা তার আগে যেখানে কমিউনিস্ট আপরাইজিং, এটা ওদের দেশ থেকে হচ্ছে যে অর্থনৈতিক সম্ভাবনার থেকে কমে যাচ্ছে। তো শ্রীলঙ্কানদের মধ্যে আপনি ঠিকই বলছেন, ওদের এলিটদের মধ্যে এবং ওদের সুশীল সমাজের মধ্যে একটা ব্যাপার আছে যে দেশকে এমন একটা পজিশনে না নিয়ে যায় যেখান থেকে দেশটা রিটার্ন না করতে পারে।
তো এবং সিরিয়ালিজমের মধ্যে আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে শৃঙ্খলাবোধ। আপনি কিন্তু ইনভেস্টমেন্ট সামিট, আমি আপনার অন্য একটা প্রোগ্রামেও বলেছিলাম, ইসরায়েলে গাজার উপর যেখানে জেনোসাইড করছে, যে এখানে যে বর্বরোচিত হামলা করছে, এটা আমি নিন্দা জানাই, সবসময় জানাবো, আমার বিবেক থেকে জানাবো। কিন্তু যেদিন আমাদের হচ্ছে যে সামিট করা হলো, সেদিন আমাদের যে এই ইনভেস্টমেন্ট সামিট করা হলো, বিদেশি বিনিয়োগকারী থেকে নিয়ে আসা হলো, তো ওদেরকে আমরা এখানে দেশটাকে এখানে আমরা ইনভেস্টমেন্ট পোটেনশিয়াল অ্যাজ এ বাংলাদেশি আমাদের এটা সমর্থন করতে হবে। ওই দিনই হচ্ছে কেন আপনার হচ্ছে যে এখানে এইভাবে মিছিলগুলো হলো। বাটা তো হচ্ছে এটা হাঙ্গেরিয়ান ক্যানেডিয়ান ইনিশিয়েটিভ, ওটা বাটার দোকান বন্ধ মানে বা কেএফসির ফ্র্যাঞ্চাইজ। কেএফসি কিন্তু ইসরায়েলে কোনো ফ্র্যাঞ্চাইজ নেই। আপনি কিন্তু এখানে কেএফসি ফ্র্যাঞ্চাইজ, এবং এই কেএফসি যে রেস্টুরেন্ট, ফ্র্যাঞ্চাইজও না, কেএফসির রেস্টুরেন্ট ভাঙা, এগুলো হচ্ছে যে কোক বর্জন করা, এগুলো মানে, এবং এইভাবে হচ্ছে আবার ওসামা বিন লাদেনের পোস্টারের ছবিটা দেখানো, এটা কে দেখাতে চাচ্ছে যে দেশটা হচ্ছে মৌলবাদী আখড়া? এটা হয়তো ভারত দেখাতে চাইতে পারবে, এটা হচ্ছে আওয়ামী লীগের আগের যে নেতারা যারা এখানে এক্সাইল আছে তারা দেখাতে পারবে। বাকিরা যেমন এখানে যদি এইসব কথাবার্তা বলে তাহলে কি হবে? আমাদের যে শ্রীলঙ্কার মধ্যে ওই একতা আছে, দেশের মধ্যে দেশপ্রেমটা আছে। আমি সাধারণ মানুষের মধ্যে বাংলাদেশের দেশপ্রেম আছে, কিন্তু আমি বলবো যে আমাদের যে দুঃখের সাথে বলতে হয়, সো কল্ড আমি বলবো যে বুদ্ধিজীবী বলেন বা উপরের শ্রেণীর লোকদের মধ্যে ব্যক্তিগত স্বার্থের প্রতি বোধহয় প্রাধান্য বেশি দেয় দেশের চেয়ে। তো শ্রীলঙ্কা এই একটা কারণেই এখানে হচ্ছে ওরা কিন্তু অনেক বড় একটা চেঞ্জ ওরা কিন্তু মোটামুটি সুন্দর মতো ম্যানেজ করেছে। আর বাংলাদেশে কি হয়, আপনার যদি দুজন লোক থাকে তাহলে তিনজন দল হয়, এবং এখানে আমাদের মধ্যে ঈর্ষপরায়ণতা, যেটা আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর থেকে কাজী নজরুল ইসলাম থেকে সবাই বলে গেছে। আপনি ভালো কাজ যদি কেউ করেনও, আপনি তার 10টা দোষ খুঁজে বার করবেন, তার পথে বাধা খুঁজবেন, এবং আপনার হচ্ছে যে, এবং আপনি এখানে হচ্ছে যে তার পথে অন্তরায় সৃষ্টি করবেন। তো এইগুলো যদি থাকে, এবং এগুলো হচ্ছে যে এখানে যে আমাদের জাতীয় আমাদের মানসিকতা যদি না পরিবর্তন হয়, ইফ ইউ ডোন্ট হ্যাভ আ ফুল মেক ওভার অফ দ্য মাইন্ড অ্যান্ড দ্য সাইকি, তাহলে আমাদের দেশে কিন্তু এইভাবেই চলতে থাকবে। অনেক ধন্যবাদ। 1 মিনিট আছে হাতে। জি, মানে আমরা যদি পুরো এই অনুষ্ঠানটাকে এই 1 মিনিটের মধ্যে কি করতে চাই, মূল্যায়ন করতে চাই, কিভাবে করবেন? আমি বলবো যেটা ভাইয়ের সাথে আমি একমত। আমরা দেশ থেকে আমাদের এক্সপেকটেশন, আগামী ফিউচার থেকে যেটা এক্সপেকটেশন, যে একটা ট্রান্সপারেন্ট, একটা ইকুইটেবল, একটা ইকুয়াল, একটা জাস্ট সোসাইটি আমরা আশা করি। এবং এটা যদি আমরা পাই, আমার মনে হয় না যে অন্য কোনো দেশ বা অন্য কোনো জাতি আমাদের জন্য ইস্যু। আমাদের ইস্যু হচ্ছে আমাদের নিজেদেরকে নিয়ে। আগে নিজেদেরকে রিফর্ম করতে হবে। ইনশাল্লাহ যদি আমরা নিজেদেরকে রিফর্ম করতে পারি, তাহলে আশা করি বাংলাদেশের যে স্বপ্নটা আমরা দেখেছি ছোটবেলায়, আমাদেরকে যে সোসাইটিতে আমরা বড় হব, দেশ বড় হবে, আমরাও দেশের সাথে বড় হব, ওই স্বপ্নটা ইনশাল্লাহ বাস্তবায়ন হবে। অনেক ধন্যবাদ। আপনার এই প্রত্যাশার মধ্য দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করতে চাই। অধ্যাপক পারভেজ করিম আব্বাসী, শেখ মোহাম্মদ ড্যানিয়েল, আপনার দুজনকেই ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।